স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজও তার ব্যতিক্রম হবে না। আমাদের সাথে যুক্ত আছেন এরই মধ্যে বাসাসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ। অনেক ধন্যবাদ কামাল উদ্দিন সবুজ যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। এবং দর্শক, আমাদের সাথে অন্যান্য অতিথিরাও কিন্তু যুক্ত হয়েছেন। এরই মধ্যে আমাদের সাথে আছেন ফজলে হুদা বাবুল, বিএনপি দলীয় সংসদ সদস্য, এবং আছেন শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলনের। আশা করি তাদেরকেও আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই। একটা আলোচনা আমরা আসলে করতেই চাই, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে। কারণ আজকে মনোনয়নপত্র বৈধ হয়েছে, আমরা দেখেছি সরকারের এবং বিরোধী দলের যারা প্রার্থী দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। অনেকে বলেন যদিও এটা খুব একটি আনুষ্ঠানিকতা, তারপরেও নির্বাচন হচ্ছে এবং বিরোধী দলের একজন প্রার্থী এবার নির্বাচনে অংশ নিচ্ছেন, সেটি একটি হয়তো কিছুটা হলেও আলোচনা হচ্ছে। কামালউদ্দিন সবুজ, বিষয়টি হচ্ছে যে এই নির্বাচন ঘিরে হয়তো প্রত্যাশার জায়গাটি তেমন একটি নেই, কারণ স্বাভাবিকভাবেই বলা যায় যে ভোটের যাদের সংখ্যা বেশি সেই প্রার্থী নির্বাচিত হবেন, এবং অনেকটা অনির্ধারিতভাবে আমরা বলতেই পারি যে একজন বেশ প্রজ্ঞ রাজনীতিবিদ তিনি হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। কিন্তু যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে বিরোধী দল তাদের যে প্রার্থীকে দাঁড় করিয়েছেন সরকারি দলের প্রার্থীর বিপরীতে, তিনি একসময় হচ্ছে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন, এবং অনেকটা এভাবেও বলা হয় যে অনেকটা বিএনপির সাথে বিএনপির এক ধরনের মুখোমুখি অবস্থানে নিয়ে দাঁড় করানোটাই অনেকটা পরিকল্পনা হচ্ছে বিরোধী দলের। আপনি সেটা সেভাবে দেখেন কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি তো অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সেটা হচ্ছে যে আমরা জানি যে রাষ্ট্রপতি নির্বাচন যে যারা সংসদ সদস্য আছেন তাদের ভোটের দিকের ভিত্তিতে হয়, এবং সেই হিসাব মতে আমরা জানি যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন, যিনি এই দলের মহাসচিব ছিলেন, উনি এর মধ্যে পদত্যাগ করেছেন আমরা জানি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি নিশ্চিতভাবেই বাংলাদেশের আগামীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তো যে প্রশ্নটা আপনি করেছেন অলি আহমদ সাহেবের কথা, এখানে জামাত ইসলামের যে জোটটা আছে তারা তাদের জামাতের কোনো কাউকে মনোনয়ন না দিয়ে এলডিপি, যদিও তারা নির্বাচনী অ্যালায়েন্সে ছিল এলডিপি একসময়, আপনি যেটা বলছিলেন যে বিএনপির প্রতিষ্ঠান লগ্ন থেকেই কিন্তু উনি তো আপনি জানেন যে মানে জিয়া রহমান সাহেবের মানে যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে কর্নেল অলি, তখন তো উনি ক্যাপ্টেন ছিলেন, অলি সাহেব জিয়া রহমানের সঙ্গে মানে সবসময় ছিলেন, এবং পরবর্তীতে যখন উনি দল গঠন করলেন ওই দলের সঙ্গে ছিলেন, এবং দল থেকে উনি একাধিকবার মন্ত্রী এমপি নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এরপরে উনি বিএনপি ছেড়েছেন, আবার বিএনপির অ্যালায়েন্সে গেছেন, অনেক এগুলো আমরা জানি। তো এখন যে রাষ্ট্রপতি নির্বাচন যেটা হতে যাচ্ছে, জামাত এবং জামাতের যে অ্যালায়েন্সটা আছে তারা আমার মনে হয় তাদের ব্যাপারে তো বাংলাদেশে কিছু কিছু জিনিস আছে যেটা আমরা মনে করি, অনেকে তাদেরকে এখনও অনেকে মনে করে যে তারা জামাত ইসলাম আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে কি করে না, এই ধরনের কথাবার্তাও হয়। তো এই ধরনের কথার প্রেক্ষাপটে কর্নেল অলি সাহেবকে ওনারা যে মনোনয়ন দিলেন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি বিএনপির ওনার রাজনৈতিক জীবনে উনি বেশিরভাগ সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে হচ্ছে উনি অ্যালায়েন্সে যখন গেছেন তখনও কিন্তু উনি বিএনপির সঙ্গেই ছিলেন। তো এইটা অলি সাহেবকে এখানে আপনার মনোনয়ন দিয়ে ওনারা আমার মনে কিছু জিনিস বুঝাতে চাচ্ছেন। সেটা হচ্ছে যে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের বিরুদ্ধে যে স্টিগমাটা দেওয়া হয় আমরা স্বাধীনতা বিরোধী, এটা আমি করছি না যে মানে এই যে একটা স্টিগমা দেওয়া হয় যে জামাত স্বাধীনতা বিরোধী, এটা দিয়ে তারা বুঝালো দেখেন আমরা কিন্তু কর্নেল অলি সাহেবের মতো একজন বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি বিএনপির মুক্তিযুদ্ধের ওই যে তাদের যে অভিযোগ তাদের বিরুদ্ধে থাকে সেটি কি অনেকটা কাটানোর চেষ্টা? না আমি আসছি, আমার কথা উনি যে দিলেন এটাতে সবাই বললো যে আচ্ছা ওনারা তো একজন মুক্তিযোদ্ধাকে দিলেন, ওখান থেকে হয়তো কিছুটা ওনাদের যে ইমেজের যে সংকটের যে বিষয়টা আছে হয়তো সেটা কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে বিএনপির মুখোমুখি দাঁড় করিয়েছেন, রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই। একসময় উনি বিএনপির রাজনীতি করেছেন, উনি ছেড়েছেন, আবার এসেছেন, ভবিষ্যতে আবার কী করবেন আমরা তো জানি না। এবং উনি তো বাংলাদেশের রাজনীতিতে এখন তো যে রাজনীতিবিদ যারা বেঁচে আছেন তাদের মধ্যে আমার মনে হয়
অনেক মানে সবচেয়ে মানে বয়োজ্যেষ্ঠ একজন বয়োজ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ। তো সেই দিক থেকে উনি যদি হেরে যানও, কিন্তু এই হেরে যাওয়ার মধ্য দিয়েও এক ধরনের আমার মনে হয় এক ধরনের গৌরবের বিষয় হয়তো আছে আর কি। সেই বিষয়টা এমন যে ওনার মতো একজনকে আমরা দিয়েছি যে যিনি অনেক, যার মধ্যে অনেক আপনার গুণের আমরা হয়তো সন্নিবেশ দেখতে পাবো। জামাতের একজনকে দিলে এই জিনিসগুলি আসলে হয়তো হইতো না। সেই জন্য আমার মনে হয় ওরা এই পথে এই জায়গায় আসলে তারা অলি আহমেদকে বেছে নিয়েছে। সাহেব থেকে তারিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমত এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যদি একটু আপনার মন্তব্য জানতেই চাই। 247 এবং যদি আমরা বলি 90 জন সদস্য এই 11 দলীয় ঐক্য জোটের, মানে 247-এর বিপরীতে 90 জন সংসদ সদস্য আসলে ভোট দেবেন রাষ্ট্রপতিকে নির্বাচন করবার ক্ষেত্রে। সেখানে আপনার কাছে কি মনে হচ্ছে যে এমনিতেই আসলে সবাই কম বেশি আসলে এটা বোঝাই যায় যে বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন রাষ্ট্রপতির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তারপরেও বিভিন্ন জায়গায় কথা হচ্ছে যে এর বাইরে যেন আসলে চিন্তা করার বিষয়টি একটু সব সংসদ সদস্যদের নজরে যেন থাকে। ধন্যবাদ আপনাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যারা আজকের আলোচনায় যুক্ত আছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে একটি কারেকশন দিই, আমার দায়িত্ব হিসেবে যেটি বলা হয়েছে সাংগঠনিক সম্পাদক, এটা আমার পূর্বের দায়িত্ব ছিল, বর্তমানে যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। যে বিষয়টি আপনারা ইতোমধ্যে আলোচনা করেছেন, আলোচনা এর বাইরে আর তেমন কিছুই নাই। আমি শুধু দুই একটি বিষয় বলতে চাই যে কর্নেল অলি, উনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। বিশেষ করে মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য সারা দেশ, সারা জাতি তাকে শ্রদ্ধা করে। তো এখানে তাকে প্রার্থী করার কারণে জামাতের তো কোনো লস নাই, বরং কিছু প্রাপ্তি আছে। প্রাপ্তির জায়গাটা হচ্ছে যে একটু আগে আমাদের সাংবাদিক সবুজ ভাই যিনি তিনি বলেছেন, আপনি বলেছেন এবং উনি সেটাকে সমর্থন করেছেন যে জামাতের সাথে যুক্ত যে কালিমা ৭১-এর বিষয়ে, সেটাকে কিছুটা ঢাকবার একটা প্রয়াস বলে মনে হয়, অনেকে মনে করেন। সেই সঙ্গে ওনারা তো তাকে স্বাধীনতার ঘোষকও বলেছেন। স্বাধীনতার ঘোষক হিসেবে নতুন ভাবে জাতির সামনে পরিচয় করিয়ে দিয়েছেন কর্নেল অলিকে। তো স্বাধীনতার ঘোষককে তারা প্রেসিডেন্ট পদে প্রার্থী করেছে, এটা তাদের একটা এক ধরনের স্ট্র্যাটেজি আমরা বলতে পারি। তবে এই স্ট্র্যাটেজির বিষয়ে তো সবাই স্পষ্ট যে এখানে বিএনপির মনোনীত প্রার্থী যিনি, তিনি হবেন আগামী দিনের প্রেসিডেন্ট, আমাকে আগামী দিনের তিনি নির্বাচিত হবেন। এর বাইরে আর নতুন কিছু বলার নেই। আচ্ছা, সেই জায়গায় এই যে আপনি বলছিলেন যে স্বাধীনতার বিষয়টি সামনে নিয়ে এসে আপনার কাছে কি মনে হয় যে জামাত অনেকটা তাদের যেই অভিযোগ সবসময় থাকে যে স্বাধীনতার সময় তাদের যে অবস্থান, সেটিকে অনেকটা ঘোচানোর জন্যই কর্নেল অলিকে বেছে নিয়েছেন? তারা কি সেই অভিযোগটাকে স্বীকার করেন কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তারা বিভিন্ন সময়, আমি বেশ কিছু টক শোতে তারা দেখেছি, তারা তাদের অবস্থানটাই সঠিক ছিল বলে তারা এখন বলার চেষ্টা করছেন। যদি তাই হয়ে থাকে তাহলে তো তাদের বরং তারা মজলুম, যারা তাদের বিরুদ্ধে অভিযোগ করে তারা হচ্ছে জালেম। আমার মনে হয় যে আমি প্রশ্নটা উত্থাপন করতে পেরেছি। তারা যদি এটাকে স্বীকার করতো যে আমরা এটাকে, হ্যাঁ আমাদের সেই সময়ের ভূমিকাটা ছিল পুরো এই দেশের গণমানুষের বিরুদ্ধে এবং সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী, তাহলে তাদের আচার আচরণ এবং অন্যান্য বিষয়ে এগুলি স্পষ্ট করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তারা বিভিন্নভাবে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে তাদের অবস্থানটাই সঠিক ছিল, বরং জনগণের অবস্থানটা ভুল ছিল। জি, ফজলুল হুদা বাবুল, আমরা একটু আপনার কাছে আসতেই চাই। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি যে সজ্জন ব্যক্তি, এখন যতটুকু সাধারণভাবে ধারণা করা যায় আপনাদের যিনি মনোনীত প্রার্থী তিনি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে সামনের দিনগুলোতে রাষ্ট্রপতির যে অবস্থান, তার যে নিরপেক্ষতা এবং যে কোনো দেশের ক্লান্তি লগ্নে তার যে বলিষ্ঠ একটি ভূমিকা রাখার কথা বারবারই বলা হয় যে শুধুই রাষ্ট্রপতি যেন শুধু রাষ্ট্রপতির হিসেবেই তিনি যেন না থাকেন,
সেই জায়গায় আমরা বর্তমান সরকারকে কতটুকু রাষ্ট্রপতিকে সেইভাবে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে আসলে দেখতে পাবো? ধন্যবাদ সহ-আলোচক কামাল ভাই, শ্রদ্ধাভাজন কামাল ভাই, এবং আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সহ সবাইকে শুভেচ্ছা। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি আবারও তানিয়া আপা আপনার বিরুদ্ধেই একটু যাব। আপনি বললেন রাষ্ট্রপতি নিরপেক্ষ। রাষ্ট্রপতি নিরপেক্ষ হবে না তো, রাষ্ট্রপতি পক্ষের হবে, রাষ্ট্রপতি বাংলাদেশের পক্ষের মানুষ হবে। এমন একজন মানুষ হবে যিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্র পরিচালনায় এবং রাষ্ট্রের বিশেষ করে নিরাপত্তায় রাষ্ট্রপতি ব্যাপক ভূমিকা রাখে। কারণ উনি প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে উনি আচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির ব্যাপক কাজ, আমরা যেটা বলি যে দোয়া পালন করা, সেটা নয়। আর তাছাড়া আপনারা জানেন কিন্তু যে অতীত ইতিহাস থেকে আসলে এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে, আমরা দেখেছি যে সেভাবে কার্যকর। দেখুন, অতীত ইতিহাস থেকে আপনি যেটা বলছেন ধারণা তৈরি হয়েছে, আমি যদি নিকটবর্তী দুটো ইতিহাস বলি, 90 থেকে 1996 পর্যন্ত যখন জনাব আব্দুর রহমান বিশ্বাস প্রথম রাষ্ট্রপতি যখন ছিলেন, তখন একটা আর্মিতে একটা কু হওয়ার অবস্থা হয়েছিল। তখন মেজর জেনারেল নাসিম, এই ঘটনাগুলো আমরা সবাই জানি। কিন্তু সেক্ষেত্রে আব্দুর রহমান বিশ্বাসের সঠিক লিডারশিপ উনি ডিসপ্লে করতে পেরেছিলেন এবং দেশ তখন রক্ষা হয়েছিল। আপনি অতি নিকট ভবিষ্যতে আপনারা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে দোসর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট বলেন, যাই বলেন, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের শৃঙ্খলা রক্ষায়, দেশের ধারাবাহিকতা রক্ষায়, সংবিধান রক্ষায় উনি তো একটা ভূমিকা পালন করেছেন। কাজেই রাষ্ট্রপতি এতটাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দেশের, আমাদের দেশের জন্য, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন, এই যে 22 জন রাষ্ট্রপতি গেছেন, এর অধিকাংশই কিন্তু 5 বছর পূর্ণ করতে পারেনি। যদি আপনি ফাসিস্ট আমলের 2-3 টার্ম দেখেন, সেটা আলাদা বিষয়। এছাড়া কিন্তু রাষ্ট্রপতি সবসময় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তো কাজে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রের অভিভাবক এবং দেশের পক্ষে কাজ করবেন আমরা আশা করি। জি।